হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই সেকেন্ড ব্লগ। দেখতে দেখতে ঈদের ছুটি শেষ হয়ে গেল। তো এবার আমি ঈদের ছুটিটা লম্বা হওয়ার কারণে মোটরসাইকেল নিয়ে গ্রামে এসেছিলাম। তো ছুটি যেহেতু শেষ, ছুটি শেষে এখন ঢাকা ফেরার পালা। গতকালকে খুব সানি ডে ছিল, তো তাই খুব সকাল সকাল 7:30টার সময় রওনা দিয়ে দিলাম। তো এখন দেখা যাক, আকাশে মেঘও আছে আবার রোদও আছে। এখন দেখার বিষয় আসলে সারাদিনে কি হয়। আসার সময় আমি এসেছিলাম আরিচা পাটুরিয়া ঘাট দিয়ে, তো এবার যাব পদ্মা সেতু দিয়ে। তো বেশ লম্বা একটা জার্নি হবে, প্রায় 300 কিলোমিটার। তো সবাই সাথে থাকুন, আশা করি আপনারা সবাই এনজয় করবেন। তো এর মধ্যে আমাদের গ্রাম পার হয়ে আমরা পাশের গ্রামে চলে আসছি। এই জায়গার নাম হচ্ছে মহিষকুন্ডি। তো মূলত এইটা আমাদের একটা বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকেই কুষ্টিয়া জেলা শহরের সাথে যোগাযোগ করার যে বাসগুলা আছে, এখান থেকে আসলে বাসে উঠতে হয়। তো এই বাস স্ট্যান্ড পার হয়েই এই যে হাতের ডান পাশে হচ্ছে আমার দাদা বাড়ি। তো চাইছিলাম যে যাওয়ার সময় দেখা করে যাব, কিন্তু এখন যেহেতু অনেক দূর যেতে হবে, এখন আর থামছি না, কারণ গতকালকে বিকেলে দেখা করে গেছি। এই জায়গাটার নাম হচ্ছে ডাংমরকা বাজার। মূলত আমাদের এই অঞ্চল থেকে ঢাকা যাওয়ার জন্য যেই বাসগুলা ছাড়ে, আমাদেরকে এখান থেকে বাসে উঠতে হয়। তো এই রাস্তা দিয়েই আমাদেরকে আসলে ঢাকা যেতে হয়। এই যে সামনে মোটরসাইকেলটা বের হয়ে গেল, অনেকক্ষণ ধরেই আমাকে পিছে থেকে হর্ন দিচ্ছে। সে ফাঁকা পাইছে, খুব জোরে চালায় চলে গেল। তো আমি অবশ্য খুব বেশি জোরে চালাই না, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করি। কারণ আমি সবসময় একটা জিনিস মাথায় রাখি যে আমি মোটরসাইকেল চালাবো, এটা ভালো কথা। মোটরসাইকেল যেন কখনো আমাকে না চালায়। মোটরসাইকেল আমাকে চালাইলে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা পসিবিলিটি থাকবে। তো তারপরেও বাকিটা আল্লাহর হাতে। এই মোড়টার নাম হচ্ছে দৌলতপুর থানার মোড়। ডান পাশে আমাদের যে থানা সদর, ডান পাশে যে রাস্তাটা গেল, এই রাস্তা দিয়ে আমাদের থানা সদরে যেতে হয়, উপজেলা সদর যেটা। তো এই জায়গাটার নাম হচ্ছে আল্লাহর দরগা বাজার। আল্লাহর দরগা বাজার হচ্ছে আমাদের দৌলতপুর থানার বলা যায় একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এখানে বেশ কিছু শিল্প কারখানা আছে। আর এটা একই সাথে আমাদের দৌলতপুর থানার শেষ সীমানা। এটা হচ্ছে পশ্চিম পাশে দৌলতপুর থানার শেষ সীমানা। এই যে দেখেন, এই কাকা তার টেসলা নিয়ে আমাকে মেরেই দিছিল প্রায়। তো যাক, লাকিলি বেঁচে গেছি। তো এই জায়গার নাম হচ্ছে ভেড়ামারা। এটা আমাদের পাশের উপজেলা, এবং এখানে একটা রেল স্টেশন আছে আমাদের। আমরা যেখানে যদি এখান থেকে কেউ ট্রেনে যাওয়া আসা করি, ইউজুয়ালি রাজশাহী বা খুলনা বা ঢাকা, এখানে যে স্টেশনে যে রেল লাইন দেখা যাচ্ছে, এই রেল স্টেশন থেকে আমাদেরকে যাওয়া আসা করা লাগে। আর এখানে ওই রেল স্টেশনের ওই পাশে হচ্ছে বাস স্ট্যান্ড আছে, যেটা এখান থেকে আরো বেশি সংখ্যক বাস পাওয়া যায় যারা ঢাকা যায়। তো আমরা অনেক সময় আমাদের ওইখানকার যে বাস স্টেশন যেটা আছে, সেটাতে হচ্ছে মানে সকালে বা বিকেলে বা রাতে গেলে বাস পাওয়া যায়। এখানে মোটামুটি সারাদিনই বাস পাওয়া যায় ঢাকা যাওয়ার জন্য। তো এখন আমরা আঞ্চলিক সড়ক ছেড়ে বেসিক্যালি হাইওয়েতে উঠবো। এই হাইওয়েটার নাম হচ্ছে নর্থ বেঙ্গল হাইওয়ে। এটা বেসিক্যালি আপনার খুলনা থেকে বা বরিশাল থেকে পঞ্চগড়, দিনাজপুর এই এলাকাকে কানেক্ট করে। অর্থাৎ বাংলাদেশের উত্তরাঞ্চলের সাথে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কানেকশনটা হচ্ছে এই রাস্তা দিয়ে। তো বাম পাশে যেটা গেছে লালন শাহ ব্রিজ হয়ে পঞ্চগড়, দিনাজপুরের ওইদিকে, আর আমরা এখন যাচ্ছি কুষ্টিয়া, খুলনার দিকে। তো আমাদের এই রাস্তাটার একটা মজার কাহিনী আছে। এই রাস্তাটা মাঝে মধ্যে ভেঙে যায়, প্রতি 1-2 বছর পর পরই এটার কনস্ট্রাকশনের কাজ চলে। আবার দেখা যায় যে পরের বছর ভাঙে, আবার 1-2 বছর পরে আবার কনস্ট্রাকশনের কাজ শুরু হয়। তো
তো এবার মনে হচ্ছে একটু শক্তপোক্ত করেই বানানো হচ্ছে। এখন দেখার বিষয় যে এটা কতদিন সাস্টেইন করে। দেখতে দেখতে আমরা কুষ্টিয়া শহরে পৌঁছে গেলাম। তো মূলত সোজা গেলে কুষ্টিয়া বড় বাজার বা এনএস রোড, নবাব সিরাজউদ্দৌলা সড়ক। আর আমরা এই জায়গাটার নাম হচ্ছে মজমপুর রেলগেট। বেসিক্যালি এখানে ঢাকা যাওয়ার বাস স্ট্যান্ডও আছে, সাথে সোজা যে রাস্তাটা আমি ঢুকলাম সেটা হচ্ছে ঝিনাইদহ যায়, ঝিনাইদহ খুলনা যশোর। তো আমরা একটু সামনে গিয়ে বামে যাব। বামে গেলে আমরা ঢাকার দিকে, অর্থাৎ রাজবাড়ি, ফরিদপুর, ঢাকা এই রাস্তায় যাব। তো এখানে মূলত আপনার কুষ্টিয়া জেলা জজ কোর্ট, কুষ্টিয়া জেলা স্কুল, এগুলো সবই রাস্তার পাশে, এই রাস্তার পাশেই। কুষ্টিয়া শহর পার হয়ে আমরা এখন গড়াই সেতুর দিকে, এই গড়াই ব্রিজে উঠতেছি। তো এটার নাম হচ্ছে সৈয়দ মাসুদুর রুমি সেতু। তো পাশেই একটা রেল সেতু আছে যেটা নিয়মিত ট্রেন চলাচল করে, এটা ঢাকার সাথে কুষ্টিয়ার। তো প্রায় 1 ঘন্টা 40 মিনিটের জার্নি শেষে আমরা খোকসা এসে পৌঁছালাম। খোকসা হচ্ছে কুষ্টিয়া জেলার সব থেকে পূর্ব পাশের থানা বা উপজেলা। তো এখন একটু ব্রেক, একটু চা খাবো, একটু রেস্ট নিব, আবার হয়তো 15-20 মিনিট পরে আবার স্টার্ট করব। তো মোটামুটি আমার রেস্ট নেওয়া শেষ, এখন আবার স্টার্ট করছি। কিছুক্ষণের মধ্যেই কুষ্টিয়া জেলা পার হয়ে মূলত রাজবাড়ী জেলাতে, ঢাকা বিভাগে প্রবেশ করব। চলতে চলতে রাজবাড়ী জেলার পাংশা উপজেলাতে এসে পৌঁছালাম। এখানে কিছুটা ট্রাফিক আছে, যাই হোক আমি পাশ দিয়ে যাচ্ছি। অনেকক্ষণ ধরে মনে হচ্ছে বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে আছে আর কি। এই ভদ্রলোক ভ্যানওয়ালা আসলে কোন দিকে যাবে উনি নিজেই কনফিউজড। ও সেটা, উনি আবার সোজাই যাচ্ছে। আজব আজব টেসলা ড্রাইভার আমাদের দেশের। তো এখন রাজবাড়ী শহরে এসে পৌঁছালাম। বাম পাশে রাজবাড়ী শহর রেলওয়ে স্টেশন। আমরা ডান পাশে গোয়ালন্দ মোড়ের দিকের রাস্তায় টার্ন নিলাম। তো আমরা গোয়ালন্দ মোড়ে এসে পৌঁছালাম। গোয়ালন্দ মোড়ে বাম পাশের রাস্তাটা বেসিক্যালি দৌলতদিয়া পাটুরিয়া ঘাটের দিকে গেল, ডান পাশে ফরিদপুরের দিকে যাব। আসার দিন আমি এই বাম পাশ থেকে এসে রাজবাড়ির দিকে গেছিলাম। এখন নতুন রাস্তা, এই রাস্তা দিয়ে যাব। একটা সময় এই গোয়ালন্দ মোড় এবং এই হাইওয়েটা চরম জমজমাট অবস্থায় ছিল। পদ্মা সেতু হওয়ার আগ পর্যন্ত মূলত সম্পূর্ণ বরিশাল বিভাগ, খুলনা বিভাগ, এই সমস্ত এলাকার যত বাস, সব বাসই মূলত এই পাটুরিয়া দৌলতদিয়া ঘাট হয়ে আসতো।
তো এই রাস্তাটা সবসময় ব্যস্ত থাকতো এবং এই যে মোড়টাও সবসময় ব্যস্ত থাকতো, সবসময় অনেক গাড়ি দাঁড়ানো থাকতো, অনেক লোকজন থাকতো। তো সেই হিসাবে দেখলাম ওই ইয়েটা অনেক খালি হয়ে গেছে। আসলে ব্রিজ হওয়ার পরে, পদ্মা সেতু হওয়ার পরে তো মোস্ট অফ দা বাস ওই দিক দিয়ে যায়, ওদিকে সময়ও কম লাগে তাদের। আর ঘাটের এই রাস্তাটা একদমই খালি হয়ে গেছে, শুধু রাজবাড়ী কুষ্টিয়ার কিছু গাড়ি আসে আর হয়তো হাতে গোনা কিছু গাড়ি ফরিদপুরের বা ঝিনাইদহ মাগুরার এদিকে কিছু অল্প কিছু গাড়ি এই রাস্তা দিয়ে আসে। আস্তে আস্তে এখন পৌঁছে গেলাম রাজবাড়ী রাস্তার মোড়, যেটা ফরিদপুরের। তো এখানে ডানে চলে গেল মাগুরা, আর বাম পাশের রাস্তাটা মূলত চলে যাচ্ছে ফরিদপুর শহরের দিকে। তো আমি এখান থেকে ডান পাশে টার্ন নিব, যেটা ফরিদপুর বাইপাস বলে। তো সেক্ষেত্রে আমাকে আসলে ফরিদপুর শহরের দিকে আর যাওয়া লাগবে না, বাইপাস দিয়েই মোটামুটি বরিশাল রোডে উঠতে পারবো। ফরিদপুর বাইপাস শেষ করলাম, শেষ করে এখন বরিশালের দিকে যে রাস্তা বরিশাল রোড বলে, ফরিদপুর বরিশাল রোড। তো আস্তে আস্তে পুকুরিয়া চলে আসলাম। তো এখান থেকে সোজা মূলত বরিশাল, ভাঙ্গা বা ঢাকার দিকে যাওয়া যায়। তো আমার এই বাম পাশে একটা রাস্তা আছে, এই রাস্তাটাতে আমার অনেক পছন্দের একটা রাস্তা। তো ভাবলাম সোজা না গিয়ে বাম পাশের রাস্তাটা দিয়েই ঘুরে যাই, একটু গ্রামীণ পরিবেশও দেখা হবে আর সাথে একটু নিরিবিলি যাওয়া যাবে, ব্যস্ত রাস্তার থেকে একটু নিরিবিলি রাস্তা দিয়ে যাওয়া যাবে। তো আমার ফুয়েল প্রায় শেষ। এখানে একজন ভদ্রলোককে জিজ্ঞেস করে নিলাম যে ফুয়েল পাম্প আশেপাশে আছে কিনা। উনি বললেন সামনেই আছে। তো ওনার কথা মতো সামনে গিয়ে আসলাম, এসে দেখি একটা ফুয়েল পাম্প। তো এখন একটু ব্রেক দিব ফুয়েল নেওয়ার জন্য, বেসিক্যালি ব্রেক না, তো ফুয়েল নিয়ে নিই। তো আস্তে আস্তে হঠাৎ করে রাস্তার এই জায়গাটাতে কেন জানি আটকে গেলাম। তো এরপরেই যখন আবার যাওয়া শুরু করলাম, দেখি যে আমি প্রায় একদিন পিছিয়ে গেছি। তার মানে আমি যাত্রা শুরু করছি যেদিন, তার পরের দিন হয়ে গেছে, তার পরের দিন দুপুর, এবং আমি মোটামুটি একাই আসছিলাম এতক্ষণ। এখন দেখি পিছেও একজন যাত্রী উঠছে। তো আসলে বুঝলাম না কি হইলো, এখানে প্রায় একদিনের বেশি সময় আমার ইয়ে থেকে হারিয়ে গেছে আর কি। তো যাই হোক, এটার হিসাব নিকাশ পরে করা হবে। এখন ঢাকা পৌঁছাই। তো মোটামুটি ভয় পেয়ে ভাবলাম যে নিরিবিলি রাস্তায় আর চলবো না, হাইওয়েতে উঠি। তো এখানে চলে আসলাম পুলিয়া, তারাইল পুলিয়া। এখান থেকেই ভাবছি যে হাইওয়েতে উঠে যাব।
তো হাইওয়েতে উঠলাম, এখন গন্তব্য পদ্মা সেতুর দিকে। এইখানে এই পাঁচচর জায়গাটা পার হওয়ার পরেই মোটামুটি পুলিশের একটা চেকপোস্ট থাকে, ওনারা স্পিড মিটার নিয়ে বসে থাকেন আর কি, মোটামুটি বন্দুক যুদ্ধের মতো। তো তাই এখানে আসলে সবসময় স্পিড লিমিট 80-র মধ্যেই রাখতে হয়। তো দেখতে দেখতে একজন আমাদেরকে ওভারটেক করে গেছে ওভার স্পিডে, তো তাদেরকে থামাই দিছে এখানে। তো মোটামুটি একটা 2500 টাকার মামলা খাওয়ার জন্য ওনারা প্রস্তুতি নিতে পারে। হাইওয়েতে ওভার স্পিডিং এর মামলা প্রায় 2500 থেকে 3000 টাকা। তো আপনারা যারাই হাইওয়েতে রাইডিং করবেন কেউ কখনো ওভার স্পিডিং করবেন না। যেই রাস্তার যেই স্পিড লিমিট চেষ্টা করবেন সেই স্পিড লিমিটের মধ্যে রেখেই বাইক চালানোর জন্য। তো পদ্মা সেতুতে চলে আসছি এখন, পদ্মা সেতু টোল প্লাজাতে। পদ্মা সেতু টোল প্লাজাতে খুব বেশি একটা সিরিয়াল নাই, তো যদিও আজকে ঈদের ছুটির শেষ দিন, তো সম্ভবত বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে প্রেসার একটু বাড়বে। টোল দেওয়া শেষে ব্রিজে উঠতে না উঠতেই এই গোল্ডেন লাইন গাড়ির যে হেল্পার বড় ভাই আছে, উনি পান খাচ্ছে, পান খেয়ে একটা পিক ফেলছে। তো পিকটা এসে আমার ছিটা এসে পড়ছে, সে আবার হাত বাড়ায় বলে যে ভাই সরি। তো আমি কিছু একটা বলতে নিছি, বলার আগেই দেখি যে সে আমারে বলে যে ভাই সরি সরি। একটা মানুষ একটা ভুল করার পরে সরি বললে তো আসলে আর কোনো কিছু বলার থাকে না। পদ্মা সেতু পার হওয়ার পরে মাওয়া পয়েন্টের এখানে এসে ভাবলাম যে একটু ব্রেক নেই, তো এখানে একটু ব্রেক নিচ্ছি, একটু চা খাবো, পানি খাবো। তো এখানে মোটামুটি 10-15 মিনিটের ব্রেক শেষে আবার স্টার্ট করলাম। এক্সপ্রেসওয়ে টোল প্লাজাতে চলে আসছি। তো এখানে একটু লেন ভুল করার কারণে বেশ লম্বা সিরিয়ালে পড়তে হয়। এখানে বেশ কিছুটা সময় আসলে টোল দেওয়ার জন্য চলে যায়। সম্ভবত এই টোল প্লাজার যে বুথটা আছে এটাতে কোনো একটা প্রবলেম হয়, যার কারণে আমাদের বেশ খানিকটা ডিলে হয় এখানে। পোস্তগোলা ব্রিজ পার হয়ে মোটামুটি হাইওয়ে থেকে এক্সপ্রেসওয়ে থেকে একটু লোকাল লেনে চলে আসলাম, কারণ আমার সাথে যিনি এসছেন সদরপুর থেকে, উনি মূলত জুরাইন রেল গেটে নামবেন, ওনার বাসা নারায়ণগঞ্জে। তো ওনাকে এখানে ড্রপ অফ করবো। ওই ভাইকে জুরাইনে ড্রপ অফ করে আবার স্টার্ট করলাম। এখন মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে মিরপুরের দিকে যাব। ফ্লাইওভার থেকে নেমে মূলত টিএসসির এই রাস্তা দিয়ে আসছি। তো এখানে মেট্রো স্টেশন ঢাকা ইউনিভার্সিটির, তো চিন্তা করছি যে মেট্রো রেলের নিচ দিয়েই যাব একদম মিরপুর 10 পর্যন্ত। তো যদিও ছুটি শেষ দিন, রাস্তাঘাট মোটামুটি খালি, তো খুব বেশি সময় লাগবে না আশা করি মিরপুর পৌঁছাতে। খুব অল্প সময়ে আগারগা চলে আসলাম। আগারগা মেট্রো স্টেশন দেখা যাচ্ছে এখানে।
তো আগেরকার পরে ক্যামেরা একটু প্রবলেমের কারণে এইটুকু আর রেকর্ড করা হয় নাই। তো আমি বাসায় চলে আসছি, আমার বাসার পার্কিং এখন পার্ক করব। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। মোটামুটি 2 দিনের জার্নি শেষে আমি বাসায় এসে পৌঁছাইলাম, ঢাকায় এসে পৌঁছাইলাম। তো আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সবার উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট যে বাইক চালাবেন যখনই সেফটি মেনটেন করবেন, হেলমেট অবশ্যই ব্যবহার করবেন, বাইকের প্রয়োজনীয় ডকুমেন্টস সাথে রাখবেন এবং হ্যাঁ অবশ্যই মাথায় রাখবেন যে আপনি বাইক চালাবেন, বাইক যেন আপনাকে না চালায়। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।